কোরিয়ান মুভিগুলো যে মাস্টারপিস হয় সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আজকের মুভিটি এমন কিছু দেখাবে যা আপনার কল্পনারও বাইরে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের কিছু লোকদের দেখানো হয় যারা কিছু বাচ্চাদের খুব খারাপভাবে মারছিল, আর সেখানে থাকা একজন মহিলা তাদেরকে বলে যে বাচ্চাগুলোর মাথায় আঘাত করো, তা না হলে এরা মরবে না। এই মহিলাটি একজন সায়েন্টিস্ট, সেই মূলত এই বাচ্চাগুলোর উপর এক্সপেরিমেন্ট করছিল। মূলত বাচ্চাগুলো তার কন্ট্রোলে ছিল না, যার জন্য তাদেরকে সে মেরে ফেলতে চেয়েছিল। এর পরের দৃশ্যে আমাদের একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দেখানো হয়। বাচ্চা মেয়েটি কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়, আর মেয়েটির অবস্থা এতটাই খারাপ ছিল যে সে একটি খোলা মাঠের মধ্যে পড়ে যায়। আর অন্যদিকে আমাদের একটি ছোট্ট বাচ্চা ছেলেকে দেখানো হয়, সেও সেই মেয়েটির পিছনে পিছনে পালিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে ধরা পড়ে যায়। তখন সেই সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে ডক্টর বেক, সে বলে, তোমরা এই ছোট্ট মেয়েটিকে ধরতে পারলে না? তখন তার সাথে থাকা তার সহকর্মী, যার নাম হচ্ছে মিস্টার চই, সে বলে, মেয়েটি কোনো সাধারণ মেয়ে না, তাকে ধরা এতটাও সহজ না। তখন ডক্টর বেক বলে, কোনো সমস্যা নেই, ওর উপর এমন এক্সপেরিমেন্ট করা হয়েছে যার জন্য ও এমনিতেই মারা পড়বে। এর পরের সিনে আমাদের একজন ভদ্রলোককে দেখানো হয়, যে সকালবেলা তার খামারের গরুদের খাবার দিতে এসেছিল। এমন সময় তার চোখ পড়ে সেই ছোট্ট বাচ্চা মেয়েটির উপর। সে তাকে দ্রুতই তার বাসায় নিয়ে যায় আর প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দিতে থাকে। আসলে ভদ্রলোকটি তার স্ত্রীকে নিয়ে এখানেই বসবাস করে। তাদের কোনো সন্তান না থাকায় মেয়েটিকে তারা নিজের সন্তানের মতো ভালোবাসে। দেখতে দেখতে 10 বছর পেরিয়ে যায়। মেয়েটিও এখন বড় হয়ে গিয়েছে। মেয়েটির নাম হচ্ছে জায়ুন। জায়ুন এখন তার বাবার খামারের দেখাশোনা সে নিজেই করে, কারণ তার বাবার বয়স বেড়ে যাওয়ায় আগের মতো কোনো কাজ ঠিকমতো করতে পারে না। তার মাও এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে, সে যে কোনো কিছু সহজেই ভুলে যায়। সেদিন রাতে খাবার খাওয়ার সময় জায়ুনের বাবা জায়ুনকে বলে তাদের কিছু গরু বিক্রি করে দেওয়া উচিত। আসলে তার বাবা আর্থিক সমস্যার কারণে গরুগুলোকে ঠিকমতো খাবার দিতে পারছিল না। সেদিন রাতে জায়ুনের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আসলে জায়ুনের আগে থেকেই এ ধরনের সমস্যা ছিল। পরদিন জায়ুনের সাথে তার বান্ধবী মিউংহিকে দেখানো হয়। মিউংহির বাবা একজন স্থানীয় পুলিশ অফিসার। জায়ুনের বাবার সাথে তার ভালো বন্ধুত্ব রয়েছে। এরপর জায়ুন ও তার বান্ধবী বাসে করে স্কুলের দিকে রওনা হয়। মিউংহি জায়ুনকে বলে, তোমার না টাকার প্রয়োজন? তখন জায়ুন মজা করে বলে, কেন, তুমি কি আমাকে টাকা দেবে নাকি? তখন মিউংহি তাকে একটি বিজ্ঞাপন দেখায়, যেখানে সিঙ্গিং কম্পিটিশনের একটি বিজ্ঞাপন দেখাচ্ছিল, যেখানে বিজয়ী তাকে 30 লক্ষ টাকা পুরস্কারের অফার করা হয়েছে। জায়ুন এই সুযোগটাকে হাতছাড়া করতে চাচ্ছিল না, কারণ তার আসলে অনেক টাকার প্রয়োজন ছিল। তো রীতিমতো তারা সেই কম্পিটিশনে অডিশন দিতে যায় এবং জায়ুন সেখানে সিলেক্টেড হয়ে যায়। আর এই পুরো অডিশনটি টিভিতে সম্প্রচার করা হচ্ছিল। সেদিন রাতে জায়ুনের বাবা মা সেই অডিশনটি টিভিতে দেখছিল। জায়ুনের পারফরমেন্স এতটাই ভালো হয়েছিল যে সবাই খুশি হয়ে যায়। তবে বিপত্তি তো বাজে এইখানে, যখন জায়ুন গানের পাশাপাশি সবাইকে ম্যাজিক দেখাচ্ছিল। এতে তার বাবা মা প্রচণ্ড ঘাবড়ে যায় এবং জায়ুনকে এগুলো করতে নিষেধ করে। সেদিন রাতে জায়ুনের আবারও মাথা ব্যথা শুরু হয়। পরদিন তারা সেই কম্পিটিশনের জন্য সিউলের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনে উঠেই মিউংহি তার ব্যাগ থেকে কিছু সিদ্ধ ডিম বের করে খেতে শুরু করে। তাদের এই অবস্থা দেখে সামনের সিটে বসা লোকটি প্রচণ্ড হাসতে শুরু করে। লোকটির নাম হচ্ছে নোবেলম্যান। জায়ুন তাকে অদ্ভুতভাবে হাসতে দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনো? নোবেলম্যান তখন তাকে বলে, হ্যাঁ, খুব ভালোভাবেই চিনি, আর তুমিও আমাকে ভালোভাবেই চিনো। লোকটির মুখে এমন কথা শুনে জায়ুন প্রচণ্ড ঘাবড়ে যায় এবং তাকে বলে, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে অন্য কেউ ভাবছেন। নোবেলম্যান জায়ুনের কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, যার জন্য জায়ুনকে সে জোরে আঘাত করতে যায়, কিন্তু এতে জায়ুনের কোনো রিয়াকশন দেখা যায় না। এতে নোবেলম্যান অবাক হয়ে জায়ুনকে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি সবকিছু কিভাবে ভুলে যেতে পারো? জায়ুন এই পুরো বিষয়টিতে প্রচণ্ড ঘাবড়ে যায় এবং কান্না করে দেয়। এগুলো দেখে মিউংহি নোবেলম্যানকে চলে যেতে বলে এবং লোকজন ডাকতে থাকে। নোবেলম্যান চলে যাওয়ার সময় জায়ুনকে বলে, খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হবে। এই বলে যখন নোবেলম্যান সেখান থেকে চলে আসছিল, তখন একটি লোকের সাথে তার ধাক্কা লাগে, আর এই ছোট্ট বিষয়টিকে কেন্দ্র করে নোবেলম্যান সেই লোকটিকে খুব বাজেভাবে মেরে ফেলে এবং ট্রেন থেকে ফেলে দেয়। কে এই নোবেলম্যান আর কেনই জায়ুনের কাছে এসেছিল, সেটা আমরা গল্পের মাঝখানেই জানতে পারবো। এদিকে জায়ুন ও তার বান্ধবী তাদের কম্পিটিশন হলে পৌঁছে যায়। তারা পৌঁছাতে অনেকটা দেরি করে ফেলে। তাদের কম্পিটিশন শুরু হয়ে যায়, আর এই পুরো কম্পিটিশনটি লাইভে সম্প্রচার করা হচ্ছিল, যার কারণে ডক্টর বেক, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, সে জায়ুনকে দেখে বলে, এটাই সেই মেয়ে যে ল্যাব থেকে পালিয়ে গিয়েছিল, কারণ ও যে ম্যাজিক দেখিয়েছে তা কোনো সাধারণ মানুষের পক্ষে করা কোনোভাবেই সম্ভব না।
তখন তার সহকর্মী মিস্টার চৈ তাকে বলে, আপনি তো বলেছিলেন ও আর বেশি দিন বাঁচবে না। তখন ডক্টর বেক বলে, আমি তখন ভুল বলেছিলাম, ওই সেই মেয়ে। এদিকে জায়নের পারফরমেন্স এতটাই ভালো হয় যে সে ফাইনাল কম্পিটিশনের জন্য সিলেক্টেড হয়ে যায়। এই খুশিতে তখন তারা আনন্দ করতে করতে চলে আসছিল, কিন্তু তখনই জায়নের মাথায় আবারও সেই প্রচন্ড ব্যথা শুরু হয়। আর তখন আমাদের একটি আগের দৃশ্য দেখানো হয়, যেখানে ডক্টর জায়নকে বলছিল, তোমার হাতে আর মাত্র 1 থেকে 2 মাস সময় রয়েছে। তুমি যদি তোমার আসল বাবা মায়ের থেকে বোন ম্যারো ট্রান্সফার না করো তাহলে তুমি মারা যাবে। ঘটনা বর্তমানে চলে আসে, যেখানে জায়ন ও তার বান্ধবী ট্রেন স্টেশনে যাওয়ার জন্য ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকে। তখন কিছু লোক এসে জায়ন ও তার বান্ধবীকে তাদের সাথে যেতে বলে। জায়ন যখন তাদের সাথে যেতে অসম্মতি জানায়, তখন তারা জায়নের সাথে জোরাজুরি শুরু করে। এগুলো দেখে মিয়ংহি জায়নকে নিয়ে ট্যাক্সিতে উঠে যায় আর সেখান থেকে চলে আসে। জায়ন আসলে কোনো কিছু বুঝে উঠতে পারছিল না, তার সাথে ইদানিং এমন ঘটনা কেন ঘটছে আর কেনই বা সবাই তাকে অন্য কেউ ভাবছে। এরপর জায়ন যখন বাসের জন্য অপেক্ষা করছিল, তখন একটি কালো রঙের গাড়ি জায়নের সামনে এসে থামায়। আর দেখা যায় গাড়িতে আর কেউ না, ট্রেনে দেখা হওয়া সেই ব্যক্তি। নোবেলম্যান জায়নকে বলেছিলাম না খুব তাড়াতাড়ি দেখা হবে, তুমি একা একা এখানে কি করছো? তোমার তো এখন বাসায় যাওয়া উচিত, তোমার বাবা মায়ের যদি কিছু হয়ে যায়। তার মুখে রহস্যময় কথা শুনে জায়ন এক মুহূর্ত অপেক্ষা না করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। জায়নের পিছনে পিছনে মিয়ংহিও দৌড়তে শুরু করে। জায়ন মিয়ংহিকে তার বাবার কাছে কল দিয়ে তার বাসায় যেতে বলে, কিন্তু মিয়ংহি দৌড়ানো অবস্থায় তার বাবাকে কিছুই বলতে পারে না। পুলিশ অফিসার ডু তার মেয়ের কথা না বুঝতে পারলেও জায়নের বাবার ভালো বন্ধু হওয়ায় তাদের বাসায় এমনিতেই যেত। তাই সে জায়নদের বাসায় গেলে সেখানে একটি কালো রঙের গাড়ি দেখতে পায়। এদিকে জায়ন তার বাসায় পৌঁছে দেখতে পায় তার বাবা আসলে মিয়ংহির বাবার সাথে কাঠ খেলছিল। পুলিশ অফিসার ডু যাবার সময় জায়নকে বলে, তুমি কি ওদেরকে চেনো? জায়ন তখন বলে, না আমি তো ওদের চিনি না। তখন পুলিশ অফিসার ডু জায়নকে বলে, ওরা আমেরিকা থেকে এসেছে, ওদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, কিন্তু ওদের চলাফেরা দেখে আমার কাছে সুবিধার মনে হয়নি, তাই একটু সাবধানে থেকো। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নোবেলম্যান তার সঙ্গীদের নিয়ে একজন বিজ্ঞানীর বাসায় যায় এবং সে বিজ্ঞানীও তার ফ্যামিলিকে খুব খারাপভাবে মেরে ফেলে। এখানে আমরা নোবেলম্যানের কিছু অসাধারণ সুপার পাওয়ার দেখতে পাই। অন্যদিকে আমরা ডক্টর বেককে দেখতে পাই। সে মিস্টার চৈকে বলে, তুমি এখানে 20 বছর যাবৎ কাজ করছো, তোমার এখন অবসর নেওয়া উচিত। কোম্পানি এখন কাজ বন্ধ করে দিয়েছে, তুমি চাইলে ইউরোপের কোনো কান্ট্রিতে ঘুরে আসতে পারো, তোমার খরচা আমি দেব। তখন মিস্টার চৈ বলে, তাহলে ওই মেয়েটির কি হবে? তখন ডক্টর বেক বলে, মেয়েটির পিছনে আমি অনেক কষ্ট করেছি, কষ্টগুলোকে তো আর বিফলে দিতে পারি না, মেয়েটিকে যে কোনো উপায়ে আমার কাছে নিয়ে আসবো। তখন মিস্টার চৈ বলে, এটা করা এতটাও সহজ হবে না, তুমি কখনোই ওকে তোমার কন্ট্রোলে আনতে পারবে না। এই বলে মিস্টার চৈ সেখান থেকে চলে যায়। তার মানে ডক্টর বেক মিস্টার চৈকে তার চাকরি থেকে বের করে দিয়েছে। এর পরের সিনে আমাদের মিস্টার চৈকে দেখানো হয়, যেখানে মিস্টার চৈ অন্য একটি রিসার্চ কোম্পানির মালিকের সাথে দেখা করে, যেখানে কোম্পানির মালিক মিস্টার চৈকে বলে, আমাদের দুজন সায়েন্টিস্টকে মেরে ফেলা হয়েছে, তুমি কি এই বিষয়ে কিছু জানো? তখন মিস্টার চৈ তাকে জানায়, আমেরিকান হেডকোয়ার্টার থেকে কিছু লোক এসেছিল, কিন্তু তাদের কোনো তথ্য আমাদের কাছে নেই। তখন কোম্পানির মালিক মিস্টার চৈকে বলে, তোমার হাতের এখন কি অবস্থা? তখন মিস্টার চৈ তার হাত বের করে দেখায়, দেখা যায় মিস্টার চৈয়ের হাত পুরোটা ঝলসে গিয়েছে। তখন কোম্পানির মালিক মিস্টার চৈকে বলে, আমরা একবার জায়নকে পেয়ে যাই তাহলে তোমার হাত ঠিক করে ফেলতে পারবো, তুমি শুধু জায়নকে মেরে তার ব্রেইন আমার কাছে নিয়ে আসো। এদিকে জায়ন রাতে ঘুমাতে যাওয়ার সময় প্রচন্ড মাথার যন্ত্রণা শুরু হয়। এমন সময় জায়ন তার বাবা মায়ের রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। তখন সে তার বাবা মায়ের রুমের দিকে যেতে চাইলে তাকে গান পয়েন্ট করা হয়। জায়ন তখন দেখতে পায় তার বান্ধবী মিয়ংহির গলায় কেউ ছুরি ধরে রেখেছে, আর তখন সেখানে সেই লোকটি চলে আসে যাকে তারা সিউলে দেখেছিল। লোকটি জায়নকে বলে, আমাকে কি চিনতে পেরেছো? এই গালের দাগ তুমিই আমাকে দিয়েছিলে। জায়ন বলে, আপনারা কোথাও ভুল করছেন, আমি সেই মেয়ে না যাকে আপনারা ভাবছেন। এমন সময় আরেকজন লোক মিয়ংহির গলায় চাকু বসিয়ে দেয়। এটা দেখে জায়ন তার আসল রূপে ফিরে আসে। মুহূর্তেই সে সবাইকে মেরে ফেলে, আর সেই লোকটিকে এতটাই বেশি মারে যে তার চেহারা পুরোটা থেতলে দেয়। জায়ন তখন তাকে বলেছিলাম না আমি ওই মেয়ে না, এটি বলে লোকটিকে সেখানেই মেরে ফেলে। মিয়ংহি তার সহজ সরল বান্ধবীকে এতটা হিংস্র হয়ে সবাইকে মেরে ফেলতে দেখে প্রচন্ড ঘাবড়ে যায়। এমন সময় সেখানে নোবেলম্যান চলে আসে, আর নোবেলম্যান জায়নকে বলে, আমি জানতাম তুমি এমনটাই করবে, তুমি আমাদের সবার থেকে আলাদা। তখন জায়ন তাকে বলে, তুমি আমার সাথে এমনটা কেন করছো?
তখন নোবেলম্যান মিউংহিকে বলে, তোমার কাছে কোনো কিছু অদ্ভুত মনে হচ্ছে না? তখন মিউংহি জায়ুনের দিকে তাকিয়ে বলে, আমার কাছে মোটেও অদ্ভুত লাগছে না। তখন নোবেলম্যান বলে, দেখো, তোমার বান্ধবী বাসার সমস্ত কাজ করে, তোমাকে সময় দেয়, বাবা মায়ের খেয়াল রাখে, এত কিছু করার পরেও ক্লাসের সবার থেকে ভালো রেজাল্ট করে। তুমি কি কখনো জায়ুনকে বই পড়তে দেখেছো? ও চাইলে সবকিছুতেই ফার্স্ট হতে পারে, কিন্তু ও ইচ্ছে করেই এগুলো করবে না, কারণ ও তো নিজেকে লুকিয়ে রাখতে চায়। জায়ুন বলে, আমার কোনো কিছুই মনে পড়ছে না। তখন নোবেলম্যান বলে, তোমার যেহেতু কোনো কিছুই মনে পড়ছে না, তাহলে তোমার আমার সাথে যেতে হবে, তাহলেই তোমার সবকিছু মনে পড়ে যাবে। এরপর জায়ুন তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। যাবার সময় নোবেলম্যান জায়ুনকে বলে, তুমি সবকিছু জেনে বুঝেই ওই বাড়িতে আশ্রয় নিয়েছো, কারণ তুমি জানতে যে তারা তাদের সন্তানকে হারিয়েছে, তারা তোমাকে সহজেই অ্যাডপ্ট করে নেবে। তারা জায়ুনকে একটি ল্যাবে নিয়ে যায়। সেখানে আমরা ডক্টর বেগকে দেখতে পাই। ডক্টর বেগ জায়ুনকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি মারাই গিয়েছো, কিন্তু তুমি তো এখনো বেঁচে আছো। জায়ুন তখন তাকে জিজ্ঞেস করে, তোমরা আমার সাথে এমনটা কেন করছো? ডক্টর বেগ তাকে বলে, তোমার হয়তো সেদিনের কোনো কিছুই মনে নেই। সেদিন ছিল ভয়ঙ্কর একটি দিন। তোমার সামনে যেই গিয়েছিল তুমি সবাইকে মেরে ফেলেছিলে। তুমি সেদিন মাথায় অনেক আঘাত পেয়েছিলে। জায়ুন তাকে জানায় যে তার আসলে এগুলো কোনো কিছুই মনে নেই। ডক্টর বেগ জায়ুনের স্মৃতি ফিরিয়ে আনার জন্য একটি ইনজেকশন দেয়। এতে জায়ুনের পুরনো স্মৃতি মনে পড়তে শুরু করে। সেখানে দেখা যায় ছোটবেলায় জায়ুনের পাশাপাশি আরো অনেক বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। তাদের ব্রেন এমনভাবে তৈরি করা হয় যার কারণে তাদের ব্রেন অনেক বেশি শক্তিশালী এবং হিংস্র হয়ে যায়। জায়ুন ছিল তাদের মধ্যে সবার থেকে আলাদা এবং শক্তিশালী। ডক্টর বেগ বলে, তোমাদেরকে আসলে আমি এভাবে তৈরি করেছি, কিন্তু তোমাদেরকে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না, যার জন্য কোম্পানি থেকে অর্ডার আসে তোমাদেরকে মেরে ফেলার জন্য। যেদিন তুমি পালিয়ে গিয়েছিলে সেদিন তুমি এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিলে যে তোমার সামনে যারাই গিয়েছিল সবাইকে মেরে ফেলেছিলে। তোমার মধ্যে এত বেশি শক্তি ছিল যে আমরা ভেবেছিলাম তুমি এতদিনে মাথা ফেটে মারা যাবে, কিন্তু তুমি এখনো বেঁচে আছো, কারণ তুমি তোমার ব্রেনকে প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করনি। তখনই জায়ুনের মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। তার নাক মুখ দিয়ে এত বেশি ব্লিডিং হতে থাকে যে দেখে মনে হচ্ছিল সে কিছুক্ষণের মধ্যে মারা যাবে। তখন ডক্টর বেগ জায়ুনকে বলে, তুমি যদি এখনই অ্যান্টিডট না নাও তাহলে তুমি কিছুক্ষণের মধ্যে মারা পড়বে, আর এই অ্যান্টিডট শুধুমাত্র আমার কাছেই রয়েছে। ততক্ষণে জায়ুনের অবস্থা এতটাই খারাপ হয় যে দেখে মনে হচ্ছিল সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। ডক্টর বেগ মূলত জায়ুনকে মরতে দিতে চাচ্ছিল না, কারণ সে জায়ুনের উপর অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছিল, যার জন্য সে তার এত বছরের এক্সপেরিমেন্ট বা কষ্টকে বৃথা দিতে চাচ্ছিল না। তাই সে জায়ুনকে তার অ্যান্টিডট দিয়ে দেয় আর জায়ুনকে জিজ্ঞেস করে, এখন তোমার কাছে কেমন লাগছে? আর তখন জায়ুন তাকে রহস্যময়ভাবে বলে, যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি ভালো লাগছে। ডক্টর বেগ তখন জায়ুনের রহস্যময় কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। এদিকে নোবেলম্যান এই সম্পূর্ণ ঘটনাটি দেখে বুঝতে পারে যে আসলে পুরো বিষয়টি জায়ুনের ছিল পূর্ব পরিকল্পিত। আসলে তারা জায়ুনকে এখানে নিয়ে আসেনি, জায়ুনই মূলত তাদের কাছে ধরা দিয়েছে। আসলে জায়ুন জানতো যে তার এই অসুখের অ্যান্টিডট শুধুমাত্র ডক্টর বেগের কাছেই রয়েছে, যার জন্য সে তাদের কাছে ধরা দেওয়ার জন্য ইচ্ছে করেই সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং বিভিন্ন ধরনের ম্যাজিক দেখানো শুরু করে, যাতে ডক্টর বেগের নজরে পড়তে পারে। আর জায়ুন ইচ্ছে করেই সবকিছু ভুলে যাওয়ার অভিনয় করে, যাতে ডক্টর বেগ তাকে সবকিছু মনে পড়িয়ে দেওয়ার জন্য তাকে অ্যান্টিডট দেয়। এই পুরো বিষয়টি ডক্টর বেকও বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যায়। জায়ুন একে একে সবাইকে মেরে ফেলে এবং ডক্টর বেকের কাছে এসে সেই বাকি অ্যান্টিডটের কথা জিজ্ঞেস করে। ডক্টর বেগ জায়ুনকে অ্যান্টিডটের কথা না বলতে চাইলে তাকে পায়ের উপর গুলি করে টানতে টানতে অন্য জায়গায় নিয়ে যায়। অন্যদিকে নোবেলম্যান জায়ুনের ল্যাবের দিকে আসতে থাকে। এমন সময় মিস্টার চোইও তার দলবল নিয়ে চলে আসে এবং নোবেলম্যানও তার সঙ্গীতের উপর এলোপাথারি গুলি করতে শুরু করে, কিন্তু নোবেলম্যানও তার সঙ্গীতের এসব গুলিতে কিছুই হয় না। এদিকে নোবেলম্যান মিস্টার চোইকে দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে মিস্টার চোই তাকে পালিয়ে যাওয়ার সময় ধরে ফেলে এবং হেডকোয়ার্টারে নিয়ে আসে, কিন্তু নোবেলম্যান এগুলোর কোনো কিছুই তার আমলে নেয় না। সে শুধু জায়ুনের দিকে অগ্রসর হয়। মিস্টার চোইও তার পিছনে পিছনে যেতে থাকে, আর মিস্টার চোই
চোয়ের লোকেরা নোবেলম্যানের লোকেদের সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে নোবেলম্যানের লোকেরা মিস্টার চোয়ের লোকেদের মেরে ফেলে, আর নোবেলম্যানের লোকেদের মধ্যে শুধুমাত্র এই মেয়েটি বেঁচে ছিল। অন্যদিকে জায়ুন ডক্টর বেককে আহত করে তার সাথে করে নিয়ে অ্যান্টিডট খুঁজতে যেতে থাকে। এমন সময় নোবেলম্যান ঝড়ের গতিতে এসে জায়ুনকে একটি পাঞ্চ মেরে দেয়াল ভেঙে অন্য রুমে পাঠিয়ে দেয়। কিন্তু জায়ুনের কাছে যেন এসব আঘাত গায়ে বাতাস লাগার মতো। এতে জায়ুনের কিছু তো হয় না, উল্টো ধরে নোবেলম্যানকে বেধড়ক মারতে থাকে এবং তাদের মধ্যে একটি অসাধারণ ফাইট হয় যা তোমরা মুভি না দেখলে বুঝতেই পারবে না। তাদের এই ফাইটের মধ্যে বাহাত দেওয়ার জন্য মিস্টার চই চলে আসে এবং তাদের দুজনের উপর এলোপাথারও গুলি করতে থাকে। ডক্টর বেগ মিস্টার চইকে দেখে খুশি হয়ে যায় আর সবাইকে মেরে ফেলার জন্য আদেশ করে, কিন্তু মিস্টার চই ডক্টর বেগকেই আগে মেরে ফেলে। এরপর মিস্টার চই জায়ুনের দিকে তাকায়, কিন্তু সেখানে জায়ুনকে দেখতে পায় না। চোখের পলকেই জায়ুন মিস্টার চইয়ের পিছনে চলে আসে এবং কেলানি দিয়ে সেখানেই মেরে ফেলে। আর তখন শুধু জায়ুন আর নোবেলম্যানই বেঁচে ছিল। নোবেলম্যান জায়ুনকে জানায় যে জায়ুন যদি নোবেলম্যানের সাথে ফাইট করে বেঁচে থাকতে পারে তাহলে নোবেলম্যান জায়ুনকে অ্যান্টিডটের ঠিকানা বলে দেবে। তারা যখন কথা বলছিল তখনই নোবেলম্যানের সাথে থাকে সেই মেয়েটি জায়ুনকে আক্রমণ করতে আসে। জায়ুন মুহূর্তেই তার আক্রমণ প্রতিহত করে এবং তাকে মাথা ফাটিয়ে সেখানে মেরে ফেলে। আর এই সুযোগে নোবেলম্যান তার কাছে থাকা বন্দুক দিয়ে জায়ুনকে মারতে যায়, কিন্তু জায়ুন তার সেই ঐতিহাসিক পাওয়ার দিয়ে সেটাকে থামিয়ে দেয় এবং বন্দুক দিয়ে তাকে মেরে ফেলে। ফাইনালি জায়ুন তার অ্যান্টিডট নিয়ে সেখান থেকে চলে আসে। জায়ুন তার বাসায় পৌঁছে দেখে তার বাড়িতে পুলিশ ইনভেস্টিগেশন করছে। জায়ুন তার বাবা মায়ের কাছে আসলে তার বাবা মা তাকে জানায় তারা মূলত আগে থেকেই জানতো যে জায়ুন একজন উইচ। জায়ুন তাদের বাসায় আসার পরে তাদের খামারের গরুগুলো অস্বাভাবিকভাবে মারা যেতে থাকে। জায়ুনের বাবা চেয়েছিল জায়ুনকে দূরে কোথাও রেখে আসতে, কিন্তু জায়ুনের মা এতে অসম্মতি জানায় এবং তাদের সন্তানের মতোই লালন পালন করতে থাকে। জায়ুন তার কাছে থাকা কিছু অ্যান্টিডট তার মায়ের জন্য রেখে যায়, কিন্তু যাওয়ার আগে জায়ুন তার বান্ধবী মিংহির সাথে দেখা করে এবং তাকে শেষবারের মতো বাই বলে সেখান থেকে চলে যায়। এরপর 3 মাস পরের দৃশ্য দেখানো হয় যেখানে জায়ুনকে ডক্টর বেকের যমজ বোনের সাথে হাসতে দেখা যায়। আর এখানেই দ্য উইচ মুভির প্রথম পার্ট শেষ হয়ে যায়। এই মুভির দ্বিতীয় পার্ট দেখার জন্য কমেন্টে অবশ্যই জানাবে।